আপনারাও মাঝে মাঝে বলেন, আমি প্রায়ই ভাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে এই বাংলার মানুষকে আর কি কি দেখতে হবে। একটা কোনো ঘটনা ঘটে, নেতারা বক্তব্য রাখেন, মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন, সেই বক্তব্য শুনে মনে হয় এর চেয়ে নির্লজ্জ ভাষণ মনে হয় আর শুনতে হবে না। একটা ঘটনা ঘটে, আপনাদের মনে হয় যে এটাই মনে হয় শেষ, এর চেয়ে ভয়ঙ্কর কিছু আর দেখতে হবে না। কিন্তু তারপর যখন দেখি একই রকমের ঘটনা ঘটেই যাচ্ছে, তখন মনে হয় একটাই প্রশ্ন, এর শেষ কোথায়, আর কি দেখতে হবে। এবার কি দেখতে হলো, যার জন্য এতগুলো কথা আমি আপনাদের বললাম। এবার টালা থানার এফআইআর সামনে এসছে। 9ই আগস্ট আরজি করে ওই নির্যাতিতা ডাক্তারটির মৃত্যুর পরে টালা থানা রাত 11:45 নাগাদ এফআইআর দায়ের করেছে। সকাল 10টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেল। প্রায় 14 ঘন্টা পর রাত 11:45 নাগাদ এফআইআর দায়ের করেছে। এবং সেই এফআইআর এর ভাষা শুনে গোটা বাংলা, গোটা দেশের মানুষ হাসছে। পৃথিবীর ইতিহাসে প্রথমবার এমন কিছু শব্দ ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনীত গোয়েলের কলকাতা পুলিশ, যেটা দেখে এই রাজ্যের সমস্ত আইনজীবী, সমস্ত পুলিশ কর্মী এবং যারা সামান্য কিছু জানেন তারাও হাসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের টালা থানার পুলিশ এটা বলছে যে এই অত্যাচার এবং খুনের ঘটনাটা নাকি ওই ডাক্তারের অনুমতি নিয়েই হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমিও ভুল বলছি না, আপনারাও ভুল শুনছেন না। ওই ডাক্তারের অনুমতি নিয়ে এই অত্যাচার এবং খুনের ঘটনা ঘটেছে, এমনটাই কলকাতা পুলিশ লিখেছে নিজেদের এফআইআর এ। কি লিখেছে, কিভাবে লিখেছে, আইনজীবীরা ঠিক কি বলছেন তারা তো হতবাক হয়ে গেছেন। কি বলছেন তারা সবটা শোনাবো, দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। কতটা নির্লজ্জ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আপনারা আরো একবার পরিষ্কার জানতে পারবেন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, টালা থানার পুলিশ সকাল 10টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে গেল। সেই সময় ঘটনাস্থলে 40-50 জন লোক ছোটাছুটি করছে। সেই সমস্ত ভিডিও, ভাইরাল ভিডিও আপনারা দেখেছেন। একটাও অস্বীকার করতে পারেনি কলকাতার পুলিশ। প্রতিদিন পুলিশের আইপিএসরা, কলকাতা পুলিশরা এসে বাংলার মানুষকে বোঝাচ্ছে, কৈফিয়ত দেওয়ার চেষ্টা করছে, সাফাই গাইছে। তদন্ত করছে সিবিআই, সাফাই দিচ্ছে কলকাতা পুলিশ। আর এবার কি হলো, এবার কলকাতা পুলিশ টালা থানা নিজেদের এফআইআর এ যেটা লিখলো সেটা দেখে গোটা ভারতবর্ষের মানুষ চমকে গেছে। কি লিখছে টালা থানা এফআইআর এ? রাত 11:45 এফআইআর দায়ের করে টালা থানা তাদের ফার্স্ট কমেন্টে লিখছে, কি লিখছে, আননোন মিসক্রিয়েন্টস কমিটেড উইলফুল রেপ উইথ মার্ডার। কি লিখেছে, আরো একবার রিপিট করছি, বিরক্ত হবেন না, ভালো করে শুনুন কি লিখেছে। টালা থানার পুলিশ অফিসার এফআইআর তৈরি করতে গিয়ে লিখেছে, আননোন মিসক্রিয়েন্টস কমিটেড উইলফুল রেপ উইথ মার্ডার। অর্থাৎ অজ্ঞাত পরিচয়ে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ধর্ষণ এবং খুন করেছে। উইলফুল রেপ মানে ওই ডাক্তার মহিলাটি বলেছিল এসো আমাকে অত্যাচার করো এবং খুন করো। উইলফুল রেপ মানে ডাক্তারি মহিলাটির পারমিশন নিয়ে এই সমস্ত ঘটনা ঘটানো হয়েছে। কি বলবেন? উইলফুল রেপ। আইনজীবীরা বলছেন বাপের কালে আমরা কোনোদিন শুনিনি যে ইচ্ছাকৃত ধর্ষণও হতে পারে। উইলফুল রেপ। আমরা কথা বলেছিলাম আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে, তিনি এই উইলফুল রেপ শুনে কি বললেন আপনারা একবার শুনুন। প্রথমত উইলফুল রেপ উইথ মার্ডারটা আমি কোনোদিন শুনিনি। কলকাতা পুলিশ নতুন নতুন সব শব্দ অভিধান যুক্ত করছে। আননোন মিসক্রিয়েন্টস কমিটেড উইলফুল রেপ উইথ মার্ডার, এই যে কথাটা মানে আমি বুঝতে পারছি না যে কিসের ভিত্তিতে এফআইআরটা তারা চালু করছেন। আর উইলফুল রেপ বলতে কি বোঝায়, রেপ কি মানে 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 উইলফুল রেপ হয় আদৌ? পুলিশ নিজেদেরকে খেলো করতে করতে কোন জায়গায় নামিয়ে আনতে পারে আমরা সুপ্রিম কোর্টেও দেখেছি। সুপ্রিম কোর্ট নিজে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন। জাস্টিস পার্টিওয়ালার যে প্রশ্ন খুব পার্টিমেন্ট প্রশ্ন ছিল, এবং যে আলটিমেটলি চিফ জাস্টিস চন্দ্রচূড়ও সেদিনকে বলবার সময় যখন দেখিয়েছেন যে এটা তো বিলেটেড, কখন জিডি করলেন, কখন ইউডিকে স্টার্ট করলেন, কিন্তু এফআইআরটা আপনি শুরু করেছেন ক্রিমেশনের পর। এইটা তো কেউ অস্বীকার করতে পারছেন না আমার ধারণা। কলকাতার কমিশনার অফ পুলিশও করবেন না, অস্বীকার করতে পারবেন বলে।
উইলফুল রেপ, ইচ্ছাকৃত ধর্ষণ, কোনোদিন শুনেছেন আপনারা? ভালো করে ভাবুন, আরজি করে একজন মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন করা হয়েছে, কলকাতা পুলিশ এফআইআর লিখছে উইলফুল রেপ, তার ইচ্ছাতেই সবকিছু হয়েছে। আমরা কথা বলেছিলাম বিখ্যাত আইনজীবী লেখক জয়ন্ত নারায়ণ চ্যাটার্জির সঙ্গে, তিনি কি বললেন সেটাও আপনারা শুনুন। উইলফুল রেপ উইথ মার্ডার, উইলফুল রেপ, এটা এটা কি সম্ভব কখনো? না, সম্ভব তখনই যখন যে এফআইআরটা লিখছে যে পুলিশ অফিসার তিনি অজ্ঞ থাকেন। এই ধরনের কথাতে একজন পুলিশ অফিসারের অজ্ঞতা প্রকাশ পায়। আমি জানি না তারা কারা, তাদের কি ট্রেনিং আছে। আমি কাউকে ছোটও করতে চাই না, সত্যি কথা ছোট করবার আমি কে, কিন্তু এটা বলতেই হবে, কথা বলতেই হবে যে উইলফুল রেপ কখনো হয় না। আমার ধারণা উনি বলতে গেছিলেন আননোন মিসক্রিয়েন্ট কমিটেড রেপ, অথবা উনি বলতে চেয়েছিলেন আননোন মিসক্রিয়েন্ট কমিটেড গ্যাং রেপ। কারণ প্রথম কথা, এটা কিন্তু রেপ হবে না। রেপের ধারা আমি যা দেখলাম, রেপের ধারা আর গ্যাং রেপের ধারা দুটো আলাদা। এটা আমরা সাধারণ মানুষ তারা যা ইনজুরি দেখেছি বা ইনজুরি সম্পর্কে জানতে পেরেছি, সেটা কোনো একজনের পক্ষে সম্ভব নয়। এফআইআর এ লেখা হয়েছে উইলফুল রেপ। জীবনে কখনো শুনেছেন কোনো মেয়ে 3-4 জন ছেলেকে বলছে আয় ভাই আমাকে অত্যাচার কর আর খুন কর? কখনো শুনেছেন? কোনো বইয়ে পড়েছেন? যেটা আপনারা কোনোদিন শুনবেন না। পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটনাটা ঘটিয়ে দিল কলকাতা পুলিশ। লিখে দিল কি? লিখে দিল যে উইলফুল রেপ, ইচ্ছাকৃত ধর্ষণ হয়েছে। এবং তারা এটা প্রমাণ করার চেষ্টা করছে ওখানে শুধুমাত্র সিভিক পুলিশ সঞ্জয় রায় ছিল এখনো, যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, পরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে প্রমাণ হয়ে গেছে কিভাবে কলকাতা পুলিশ প্রতিটা পদক্ষেপে বেআইনি কাজ করে গেছে। বেআইনি কাজ করে গেছে শুধু বললে কম বলা হবে, অপরাধ করে গেছে। অপরাধীদের আড়াল করতে তথ্য প্রমাণ লোপাট করেছে এবং অপরাধ করে গেছে। প্রতিদিন কলকাতা পুলিশ অপরাধ করে গেছে। আজও তদন্ত করছে সিবিআই। কলকাতা পুলিশের উচিত চুপ করে বসে থাকা। তারা এখনো সাফাই গাইছে যে কারা কারা ওই সময় সেমিনার রুমে ঢুকে পড়েছিল। আমি আপনাদের বলেছি 9 তারিখ সকালবেলায় 3খানা ছবি আমার ফোনে এসেছিল এবং সেখানে দেখেই প্রথমেই আমি বুঝে গিয়েছিলাম, সেই ছবি দেখে, যে এটা কোনোদিন একজনের কাজ হতে পারে না, 3-4 জন করেছে। তারপরে ভাইরাল অডিও দেখেছেন আপনারা, সেখানে বলছে আমরা এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরেও দেখা গেল সেই সেমিনার রুমই তার বডি রয়ে গেল এবং সেই সেমিনার রুমে লাফাতে শুরু করলেন বাকিরা। সন্দীপ ঘোষের নির্দেশে বাকি ডাক্তার বাকিরা প্রমাণ লোপাট করার জন্য। কলকাতা পুলিশ প্রথমে ইউডি কেস জারি করলো, আনন্যাচারাল ডেথ, যেখানে একজন ডাক্তার অন ডিউটিতে মারা গেছেন অত্যাচার হয়ে, সেখানেও আনন্যাচারাল ডেথের মামলা হলো। তারপর বাড়ির লোককে আত্মহত্যা বলা হলো। জুনিয়র ডাক্তাররা চেঁচামেচি না করলে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিত বিনীত গোয়েলের কলকাতা পুলিশ। এরপর পোস্টমর্টেম রিপোর্ট হয়ে যাবার পর এফআইআর হলো। পোস্টমর্টেম রিপোর্টে লেখা রয়েছে দেয়ার ইজ মেডিকেল এভিডেন্স সাজেস্টিং ফোর্সফুল পেনিট্রেশন insertion in the genitalia indicating the publicity of sexual assault। ডাক্তারি পরিভাষায় এর চেয়ে কম লিখতে পারলেন না সন্দীপ ঘোষের অনুগামীরা। তারা ভুলেও RAPE শব্দটা ব্যবহার করলেন না। সন্দীপ ঘোষের অনুগামী কি করে করবেন? এবং তারপর 14 ঘন্টা পর তালা থানা অভিযোগ দায়ের করছে উইলফুল রেপ। ভাবুন, এই আরজি করে ডাক্তারি মেয়েটির বদলে আপনার মেয়ে আছে এবং পুলিশ বলছে 3-4 জন অত্যাচার করে খুন করেছে আপনার মেয়ের সম্মতি নিয়ে। উইলফুল রেপ, যেটা পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন শোনেনি, এই বাংলার কোনো আইনজীবী শোনেনি, একমাত্র সেই শব্দটা ব্যবহার করলো কলকাতা পুলিশ। কাদেরকে দিয়ে রেখেছেন এই রাজ্যের ক্ষমতা? এখনো যদি না ভাবেন তাহলে যে কোনো দিন আপনার মেয়ের ক্ষেত্রেও এই ঘটনা ঘটবে এবং কলকাতা পুলিশ এফআইআর এ লিখবে উইলফুল রেপ, আপনার মেয়ের সম্মতিতে এই অত্যাচার হয়েছে এবং তাকে খুন করা হয়েছে আপনার মেয়ের সম্মতি নিয়ে। সাবধানে থাকুন। জেনে নিন যে আরজি করের মেয়েটির মৃত্যুর পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা দিতে চেয়েছিলেন। আমার আপনার বাড়ির মেয়ে যদি এই ঘটনায় থাকতো তাহলে রেট কত হতো? অন্তত আমার মতে ওই 20 মদে মৃত্যু হলে যা রেট 2 লাখ টাকা, সেই রেটই হতো। আর এখন টালা থানা
কলকাতা পুলিশ লিখছে উইলফুল রেপ, ইচ্ছাকৃত ধর্ষণ, যেটা পৃথিবীর ইতিহাসে আজ অব্দি কোনোদিন শোনেনি। সেই ধরনের শব্দ আমাদের শোনালো কলকাতা পুলিশ। আমি প্রশ্ন করেছিলাম আইনজীবীদের যে এই সমস্ত অপদার্থ অযোগ্য পুলিশ অফিসারদের বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কেন ব্যবস্থা নিচ্ছেন না? আমরা আমাদের ট্যাক্সের টাকায় এই রকম অপদার্থ পুলিশদের কেন পুষবো? কি জানাচ্ছেন দুই আইনজীবী, ভালো করে শুনুন পরপর। আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি এবং আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি এইটা নিয়ে, যেটা সাধারণ মানুষ, আমার যেটা বক্তব্য যে আমরা কেন পয়সা দিয়ে এই অপদার্থ পুলিশ কর্মীদের পুষবো, কেন বিচারপতিরা ভৎসনা করে ছেড়ে দেবেন, কেন তারা এদের বিরুদ্ধে তদন্ত করা হবে না, কেন তাদেরকে এনকোয়ারি করা হবে না, কি বলছেন আইনজীবীরা, বিশেষজ্ঞ আইনজীবীরা কি বলছেন, এক এক করে শুনুন। সব্যসাচী চ্যাটার্জি এবং জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, এই বাংলার দুই বিখ্যাত নাম, ভালো করে শুনুন তারা কি বলছেন। আমাদের সাধারণ মানুষ হিসেবে কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা এই কয়েক দশক ধরে দেখে আসছি যে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিচারপতিরা পুলিশকে ভর্ৎসনা করছেন, প্রতিদিন খবর পুলিশকে ভর্ৎসনা করছেন। আপনারা আইনজীবী হিসেবে একটা কথা বলুন যে আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তো এদের মাইনে হয়, আমরা এই সমস্ত অপদার্থ এবং অযোগ্যতা কতদিন সহ্য করবো? মানে ভর্ৎসনা করে কতদিন? বিচারপতিদের কি এবার অন্য স্টেপ নেওয়ার সময় আসেনি? বিচারপতিদের হাতে বিচার করার ক্ষমতাটি আছে, ভর্ৎসনা করার ক্ষমতা আছে, ভর্ৎসনা তারা করছেন, কিন্তু দিনের শেষে বিচারপতি চাইলেও কোনো পুলিশের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং করতে পারবেন না, করাতে রেকমেন্ড করতে পারেন, কিন্তু প্রসিডিংটা চালু করতে হবে ডিপার্টমেন্টকে। কিন্তু যেখানে ডিপার্টমেন্টের মাথা, নিয়ন্ত্রক, তারা নিজেরাই এই ঘটনাটিতে দেখা যাচ্ছে যে পারতপক্ষে ধর্ষকের পক্ষ নিয়ে নিচ্ছেন করতে গিয়ে। কারণ আপনি যেই মাত্র ভিকটিমের বাবার বয়ানকে কন্ট্রাডিক্ট করছেন, তার মানে আপনি ভিকটিমের বাবা বলছেন ধর্ষণ হয়েছে এবং এই মানে ঘটনায় যারা যুক্ত তাদের শাস্তি হোক, আর আপনি সেটাকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছেন উল্টো ভাবে। প্রতিদিন যে কাণ্ড ঘটাচ্ছেন এই আইপিএস অফিসাররা, অযোগ্য অপদার্থরা, আসলে তারা কিন্তু ধর্ষকের পক্ষ নিচ্ছেন। এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পুলিশকে শুধু ভর্ৎসনা করা হয়েছে, তো এই সমস্ত অপদার্থ পুলিশ অফিসারদের শুধু কি ভর্ৎসনাটাই একমাত্র শাস্তি? কোর্টে যাবে, বিচারপতিরা ভর্ৎসনা করবেন, ব্যাস হয়ে যাবে, আবার সে একই কাজ করবে, এটাই কি রাস্তা? না, তার একটা কারণ আছে। আপনি ঠিকই বলেছেন যে একটা ভর্ৎসনা, তারপরে সেটা খবর হয়, আমরা সবাই ডিসকাস করি যে পুলিশকে ভর্ৎসনা করলো, কিন্তু এই সব ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং চালু হওয়া উচিত। কিন্তু ডিসিপ্লিনারি প্রসিডিংটা চালু করবেন কে? শীর্ষ স্থানে যারা বসে আছেন তাদের বিরুদ্ধেও তো এই অভিযোগ, একের পর এক এই অভিযোগ তো কামদুনি থেকে শুরু হয়ে পার্ক স্ট্রিট, হাঁসখালি, বকটুই সর্বক্ষেত্রে তো এই অভিযোগ উঠেছে। কাজেই ডিসিপ্লিনারি প্রসিডিং যারা চালু করবেন, তাহলে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং চালু করবেন কে? আর মহামান্য হাইকোর্টের প্রতি যথোপযুক্ত শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, তারা বোধহয় এতটা ভেতরে ঢুকতে চান না, কারণ তারা চেষ্টা করেন অনেক সময় সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে আদালতের প্রতি, কিন্তু আদালতের মামলার চাপে হয়তো তারাও আর মামলাগুলির প্রতি নজর করতে চান না। কিন্তু সত্যি কথাই তো, এই অভিযোগ তো বারবার উঠছে যে পুলিশ এখন গোয়েন্দা উপন্যাসিকদের চাইতে ভালো উপন্যাস লিখতে পারে। তারা যেভাবে তাদের কাছে দেওয়া বয়ানগুলিকে টুইস্ট করে দিচ্ছে বলে অভিযোগ আসছে, যেভাবে তারা তথ্য প্রমাণ লোপাট করছে বলে অভিযোগ আসছে, সেখানে তো পুলিশের বিরুদ্ধে শুধু কেন ডিসিপ্লিনারি প্রসিডিং, তথ্য প্রমাণ গায়েব করার জন্য যে নির্দিষ্ট ধারা, সেটাও কেন আসবেন, এটাও আমি এক এক সময় ভাবি। এবার আমাদেরকে যেতে হবে বিচারপতিদের কাছে। সাধারণ মানুষ, এই পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের এবার কাজ হচ্ছে এই হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে বলা, মাই লর্ড, কতদিন এদিকে ভর্ৎসনা করে কাটাবেন? কতদিন বিনীত গোয়েলকে ভর্ৎসনা করবেন? বিনীত গোয়েল, সুপ্রতিম সরকার, কতদিন এদের নামে শুধু ভর্ৎসনা হবে? কতদিন এদের মিথ্যা কথা আমরা শুনবো? কেন এই সমস্ত অফিসারদের আমাদের ট্যাক্সের টাকায় আমরা পুষবো? কেন এদিকে সাসপেন্ড করে, বরখাস্ত করে বাড়িতে ঢুকিয়ে দেওয়া হবে না? এবার মনে হচ্ছে বিচারপতিদের কাছে নাগরিক হিসাবে আমাদেরকেই যেতে হবে, না হলে এই রাস্তা থেকে, এই দুর্নীতি থেকে বাঁচার রাস্তা নেই। কি বলবেন আপনারা? সবটাই তো দেখছেন, শুনছেন। উইলফুল রেপ, ডাক্তারি মেয়েটির ইচ্ছা অনুযায়ী তাকে অত্যাচার করে খুন করা হয়েছে। আর কিছু আমার বলার নেই। আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা। শুধু এটাই বলবো, ভাবুন আর ভাবতে থাকুন কাদেরকে রানীর পাঠ দিয়ে রেখেছেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা
চেপে রাখতে দেব না।